যারা মৌলভী সাহেব আছেন, তারা ধর্মীয় যেসব জলসা করেন, সেখানে কোথাও না দেশকে ভালোবাসো এই কথাটা তারা বলে না। হিন্দু সম্মেলন অধিবেশন যেগুলো হয়, প্রত্যেকটা জায়গাতে না হিন্দু মানে একটা দেশ, একটা আবেগ, একটা অংশ দেশকে ভালোবাসো বলে যাচ্ছে, আর একটা অংশ দেশকে ভালোবাসার কথা বলা থাকলেও সেটাকে উপেক্ষা করে শুধু জান্নাত যাবে জাহান্নাম যাবে, জান্নাত যাবে জাহান্নাম যাবে, আর মক্কা মদিনার গল্প। প্রত্যেকটা ধর্মের বা দলের না কিছু খারাপ লোক থাকেন, তারা একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করেন, কিন্তু তার মানে এই না যে পুরো সিস্টেমটা, পুরো দলটা সেই টাইপের। বিজেপিকে আমি যতটা দেখছি দেশে অন্যত্র বা এখানে, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে, কিছু মানুষ উগ্র থাকতে পারেন, কিন্তু ওদের ভাবনা একটাই, দেশ আগে, দেশকে গড়তে হবে। যে মাদ্রাসাতে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়, এটা কতটা সত্যি বলে মনে হয়? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এর দুটো ব্যাপার আছে, দুটো ব্যাখ্যা হবে। জঙ্গি তৈরি ডিরেক্টলি করা হয়, এটা একটা কোথাও কোনো মাদ্রাসাতে হয় যে জঙ্গি তৈরি করতে হবে, আমাদেরকে করতে হবে, গোটা বিশ্বে ইসলামের বিস্তার ঘটাতে হবে, সুতরাং ভারতবর্ষের কোনো মাদ্রাসাতে কি এরকম হয়? ওই যে একপক্ষ শিক্ষা, শুধু হাদিস কোরআন, এবং সেখানে শুধু জিহাদের গল্প শোনানো। আপনাকে নিয়ে যারা সমালোচনা করে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? পর্দা মানে বোরখা, এটা কোথাও লেখা নেই। পর্দা হচ্ছে শালীনতা। একটা মেয়েকে দেখে যেন তাকে শালীন মনে হয়, যেন তাকে দেখে আমার মধ্যে কোনো ইরিটেশন না তৈরি হয়। পর্দা করাতে গিয়ে তিনি যেন প্রকৃত শিক্ষা থেকে পর্দা না নিয়ে ফেলেন, যে ও পর্দাতে আছে মানে কলেজে ভর্তি করবো না, স্কুলে পাঠাবো না, তাহলে তো শিক্ষা ব্যবস্থাকে পর্দা নিয়ে নেওয়া, এটা ঠিক না। আপনাদের ক্ষমতা থাকে যে আমি পর্দা বোরখা পরিয়ে আধুনিক শিক্ষা দেবো, করুন না। আপনার পাড়ায় একটা আধুনিক শিক্ষা, আধুনিক স্কুল কলেজ করুন না, যেখানে পুরো বিজ্ঞান শিক্ষা হবে, সব কিছু হবে, কিন্তু মেয়েদেরকে বাইরে বেরোতে হবে না, করুন। ফটো তোলা তো না যায় ছিল, এখন ফটো তুলছেন কেন? কারণ ফটো তোলা তো এখন জরুরি হয়ে পড়েছে। বিশ্বে আপনি যে যাবেন, আপনি যে হজ করতে যাবেন, সেটাও পারবেন না ফটো না থাকলে। যারা দেখুন খুবই এভাবে ঘোরেন, আমি তাদেরকেও সাপোর্ট করি না। আবার দেখবেন কেউ বলেন বোল্ড, কিসের বোল্ড? আমি নিজেকে ওপেন করে ঘুরলাম, আমি বোল্ড হয়ে গেলাম, এটা কেউ তালি মারেন। আমি আবার এসবের পক্ষপাতী না, আমি একটু সেকেলার টাইপের। হয়তো কেউ বলবেন আপনি এখনো আধুনিক হতে পারেননি, আমি অতটা আধুনিক হতে পারিনি, পারবো না। কিসের বোল্ডনেস? আমি 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 ঠিকঠাক থাকলে আমার কথাই বোল্ডনেস আসবে, আমার আচরণে বোল্ডনেস আসবে, আমার শরীর দেখছি আমি বোল্ডনেস হয়ে গেলাম, আমি বোল্ড। কি আবার কি? আমি বোরখার সঙ্গে কম্প্রোমাইজ করতে বলবো, কিন্তু শিক্ষার সঙ্গে কম্প্রোমাইজ না। যদি আমার শিক্ষা পেতে গেলে বোরখা খুলে আমাকে ওখানে যেতে হয়, আমি বোরখা খুলে যাওয়ার পক্ষপাতী। আজকে যিনি আমাদের আমার কথা পডকাস্টে আছেন, তার নাম শুনলেই সমর্থন সমালোচনা দুটোই উঠে আসে। কেউ সমর্থন করেন, কেউ সমালোচনা করেন। তবে তিনি ব্যক্তিগত জীবনে এই সাংবাদিক পেশার সাথে জড়িত হয়ে বিভিন্ন লড়াইয়েরও সম্মুখীন হয়েছেন, কারাগারেও যেতে হয়েছে। আমার সাথে আছে শফিকুল দা। তো জ্ঞান অর্জন করতে বলা আছে মানে কি শুধু হাদিস কোরআন পড়তে বলা আছে নাকি? জ্ঞান অর্জন কি শুধু হাদিস কোরআনে হয়, আর অন্য জায়গা থেকে জ্ঞান অর্জন হয় না? সেই সব জায়গাগুলো কেন মৌলভী সাহেবরা, মোল্লা সাহেবরা কেন বলবেন না কেন? শুধু বলছেন ইসলামের শিখতে বলছে হাদিস কোরআন শিখো। আরে হাদিস কোরআন শিখো মানা আমি করছি না, কিন্তু হাদিস কোরআন শিখলেই তো তোমার পূর্ণ শিক্ষা হচ্ছে না। তোমার মধ্যে যদি আধুনিক শিক্ষা বিজ্ঞানটা ঢুকে, তুমি হাদিস কোরআনের বিষয়টা অনেক বেশি ভালো করে উপলব্ধি করতে পারবে। একজন মাদ্রাসা থেকে মানে মৌলানা সাহেব হওয়া, শুধু হাদিস কোরআন পড়ে তার যা উপলব্ধি, তার যা বিচারধারা, তার যা বিচার বুদ্ধি হবে, আর সেই মানুষটি হাদিস কোরআনের সঙ্গে যে সায়েন্সটাও শেখেন না, তিনি যখন কোথাও বক্তব্য রাখবেন, তার বক্তব্য অনেক বেশি সায়েন্টিফিক হবে। তো আমি সেটা করব না, সেটা করলে আমি হয়ে গেলাম ইসলাম বিরোধী। তো এটা না বিচার বুদ্ধির মধ্যে কোথাও একটা তফাৎ আমার সঙ্গে হয়ে যায়। তো সেজন্য আমাকে তারা এইসব বলেন। কিন্তু আমি আজও বলছি আপনার পডকাস্টে, আমি মুসলিম, আমি গর্ব করে বলি আমি মুসলিম, আমি আমার ধর্ম পালন করি, কিন্তু আমি এটাকে নিয়ে কারো কাছে আমি জাহির করতে চাই না যে আমারটাই সেরা। প্রত্যেকটা ধর্মের মানুষ নিশ্চয়ই তার বিশ্বাসকে সেরা মনে করেন, সেই জন্যই তো তিনি সেখানে থাকেন, না তো চেঞ্জ করতেন। যার সেরা মনে হয় না, তিনি দেখবেন চেঞ্জও করে ফেলেন। আর যদি থাকেন তার মানে তিনি বিশ্বাস করেন যে এটাই হচ্ছে আসল। সেটা একটা ব্যাপার, আমার বিশ্বাসটা। আর যদি এটা হয় যে আমার বিশ্বাসটাই আসল, সেটা আমি মাইক লাগিয়ে বলবো, তারপরে আমি অন্যের বিশ্বাসকে আঘাত করছি। তো তুমি লোককে বলছো কেন? তারপর তিনি তো একটা অন্য বিশ্বাসে বিশ্বাসিত, তুমি তোমারটাকে সেরা বলছো, তাহলে উনি তো ভাবছেন তখন আমার থেকে বেটার বলছে, তো তাহলে তার বিশ্বাস আঘাত দেওয়া হচ্ছে। এই অধিকার তোমাকে কেউ দেয়নি। তোমার যদি মনে হয় যে এটা ভালো না, তুমি চুপি কেটে পড়ো, তুমি অন্য এতে চলে যাও, তুমি চাপিয়ে দেবে না। আর তুমি নিজের ধর্ম সম্পর্কেও বেশি
বলতে যাবে না উল্টো পাল্টা, কারণ সেই ধর্মে অনেক মানুষের বিশ্বাস আছে। তোমার পছন্দ না হলে তুমি কেটে পড়ো। তুমি আবার ধর্মের বিরুদ্ধে বলে ফেমাস হবো, আসলে কিছু মানুষের এও আছে, আপনি যদি আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলেন, অন্য ধর্মের কিছু মানুষ তাকে আবার দেখবেন বেশি করে হাইপ দেন, উনি হচ্ছেন আসল, দেখুন নিজের ধর্মকে খারাপ বলছেন। ওই মানুষটির একটা হাইপ তোলার একটা নিজের ইচ্ছা আছে, আর কিছু মানুষ এটা করেন। আমি দুজনকেই দোষারোপ করব। আপনি নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে আপনার নাও থাকতে পারে, আপনার খারাপ লাগতে পারে, আপনি চলে যান, কিন্তু আপনার এই অধিকারও নেই ওটা নিয়ে বাজার গরম করা, কারণ ওটা অনেক মানুষের বিশ্বাস। তাহলে আপনারা উচিত না, আর যিনি তাকে নিয়ে হাইপ তুলছেন তারও উচিত না। XYZ আমি এইগুলো পছন্দ করি না, কিন্তু আমি মূল যে বিষয় মানব ধর্ম, এইগুলো করা উচিত। ধর্ম ধার্মিক হতে গেলে না ধর্মগ্রন্থ গুলে গুলে খেতে হবে, এটা আমি বিশ্বাস করি না। একজন ধার্মিক হতে গেলে সেই ধর্মের ধর্মগ্রন্থকে পুরোপুরি মুখস্থ করতে হবে, জানতে হবে, এটাও মনে করি না। আমি এটা মনে করি মানব ধর্ম, মানুষের যে ধর্ম, কোনটা ঠিক কোনটা ভুল, আমরা যে রাস্তায় হাঁটি কোনটা ঠিক কোনটা ভুল, এটা কি আমরা ধর্মের ওই অ্যাঙ্গেলে পড়ে আমরা কি ভাবি না? আমরা নিজেরাই বুঝতে পারি যে এটা ঠিক এটা ভুল, নিজেরা বুঝতে পারি তো, আমাদের একটা বিচারধারা আছে তো। তো প্রত্যেকটা মানুষ যদি মানব ধর্মের কথা ভেবে ঠিক ভুল বেছে চলেন না, দেখবেন ঠিক ওই কথাগুলোই ধর্মে বলা আছে, প্রত্যেকটা ধর্মে কিন্তু বলা আছে। অ্যাকচুয়ালি ধর্ম মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য একটা নীতি কথা। এখন তো অনেক কিছু হয়ে গেছে, তখন তো এত কিছু ছিল না, একটা প্রিন্সিপাল তৈরি করে দেওয়া। তো আমি যদি সঠিক পথে চলি তো সেটাই তো আমার ধর্ম। এবার উপরওয়ালার কাছে যাদের যা বিশ্বাস আছে মরণের পরে কি হবে না হবে, সেই উপাসনার পদ্ধতি আলাদা হতে পারে। কেউ পূজা করতে পারেন, কেউ নামাজ পড়তে পারেন, করতে পারেন, সেটা তো মনে মনে করলেই হয়ে যায়। তো এটাকে নিয়ে বাজার গরম করে নিজেদের মধ্যে বিদ্বেষ তৈরি করার কি প্রয়োজন রয়েছে? এইসব আমি করি না। তো এইসব নিয়ে কথা বলি বলে অনেকে ভাবেন যে মুসলিম ছেলে শফিকুল ইসলাম হিন্দু ধর্মকে এরকম করে কথা বলছে, তার মানে কাফের, এটা তারা বলেন। কিন্তু আমি এটুকু বিশ্বাস করি তারাও বুঝবেন একদিন যে শফিকুল ইসলাম কি বলতে চেয়েছে। কারণ আমাদের এই উপমহাদেশের যে দেশগুলো আছে না, পাকিস্তান, ভারত, বাংলাদেশ বিশেষ করে, এখানকার মুসলিমদের মধ্যে ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা খুব খারাপ, মানে অর্ধশিক্ষিত বলে যা দাঁড়ায়। এই অর্ধশিক্ষিত কিন্তু খুব মহা বিপদ। সেই কারণে আজকে ইসলাম ধর্ম সম্পর্কে যেসব খারাপ ধারণা তৈরি হয়েছে অন্যদের মধ্যে, তার জন্য এই উপমহাদেশের আমাদের এই সব লোকেদের কিছু কাজকর্ম দায়ী। তারা আমাকে কাফের বলেন, কিন্তু আমি জানি আল্লাহ জানেন কি হবে। আমার একটা স্বপ্ন আছে এখন। অনেকে বলে না যে আপনি কি করবেন, পরিবর্তন তো হয়ে গেল। প্রথম কথা, পরিবর্তন হয়ে গেল, আসল পরিবর্তন কিন্তু এখনো হয়নি। পলিটিক্যাল পরিবর্তন হয়েছে। আমরা রাজ্যের পরিবর্তন চেয়েছি, যে বেহাল দশা সেখান থেকে উন্নতি চেয়েছি। ফলে এখন সেই কাজটা করতে হবে। এখন দুটো একটা ঘটনা কোথাও কিছু ঘটছে, সেটা নিয়ে হই হই, আবার কেন আপনি কথা বলবেন না, পরিবর্তন তো হলো, কেন শাসকের বিরুদ্ধে কথা বলবেন না? মানে আবার কি আমি পরিবর্তনের ডাক দেবো এক্ষুনি 2 মাসের মধ্যেই? তাহলে আমি কি এত মূর্খ? ডাক দিয়ে কাকে আনবো? একটা দল দেখান তো যারা এই যে সরকারটা এখন এসছে ডাবল ইঞ্জিনের সরকার, তার বিকল্প হতে পারে রাজ্যের আসল পরিবর্তনের জন্য। যা হাল করে দিয়ে গেছে রাজ্যটার, এখন বিরাট একটা টাকা পয়সার প্রয়োজন আছে। সেই টাকা পয়সা দিয়ে একটা সরকার চালানোর ক্ষমতা কাদের আছে? একমাত্র এই মুহূর্তে বিজেপি, কারণ ফিনান্সিয়াল ব্যাকআপ সেন্টার থেকে আছে। তো আমাদের বুদ্ধিমানের কাজ কি হবে? এই সরকারটাকে যতটা পারো ইউজ করে নাও। তো ফলে আমি এখন যেটা করব, রাজ্যে যেসব ঘাটতি আছে সেগুলো সরকারের নজরে আনা, যাতে সেইগুলো ডেভেলপ করা যায়। নবান্নে মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমারও খানিকটা যোগাযোগ থাকে। তো চেষ্টা করব যেগুলো দরকার সেগুলো নজরে আনা, এটা হচ্ছে একটা কাজ। দ্বিতীয় আমি যেটা করবো, আমি খুব তাড়াতাড়ি ফিল্ডে নামবো। এই যে মুসলিমদের কথা বললেন না, আমাকে এইসব বলেন, মুসলিমদের মধ্যে এই যে কুশিক্ষাগুলো আছে না, আমি হয়তো টিভিতে ইত্যাদি বলছি, আমি চেষ্টা করবো ফিল্ডে নেমে পাড়াতে গিয়ে, কেন তারা আমাকে এত ভুল বুঝছেন, বা তাদের মধ্যে যে ধারণাগুলো আছে সেগুলো কেন ভুল, আমি ভাবছি যে এবার ডিরেক্টলি গিয়ে বোঝাবো, ওখানে বোঝাবো এবং সেগুলো ভিডিও আকারে দেখাবো। আমি চাই এই যে অশিক্ষা রয়ে গেছে এখনো, বা এক ধরনের শিক্ষাতে ডুবে থাকা একটা অংশের মানুষ এখান থেকে বেরিয়ে আসুক, আধুনিক শিক্ষা নিক, মূল স্রোতে আসুক, মূল কম্পিটিশনে অংশ নিক। তাতে করে ধর্মের সঠিক ব্যাখ্যাও আসবে, আর এই যে কমিউনিটি, মুসলিম কমিউনিটি যা সব থেকে পিছিয়ে থাকা, তাদেরও ডেভেলপ হবে। তো এই কাজটা আমি করবো আর কি। তো এই কাজগুলো করতে গেলে, মানুষকে বোঝাতে গেলে একটু ভালো করে বলতে হবে, তো সেই প্র্যাকটিসও করছি আর কি, যে মানুষ যাতে আমার কথা বোঝেন, এবং আনাড়ির মতো বুঝতে হবে না,
বোঝার মতো করে বুঝতে হবে, যাতে একটা মানুষ বুঝলে তিনিও অন্যজনকে বোঝাতে পারবেন, তার ছেলে মেয়েদেরকে বোঝাতে পারবেন। তো সেই কাজটা করতে হবে, কারণ না হলে মুশকিল আছে। মানে সম্প্রদায়ের জন্য বিপদ এবং দেশের জন্য বিপদ, এটাকে বের করে আনতে হবে। আর বর্তমান যে সরকারটা এসছে, এরা কিন্তু তোষণ করার সরকার না। আগের সরকার তোষণ করতো, অন্যায় দেখলেও চুপ করে বসে থাকতো। ওয়াকআপ প্রপার্টি লুট হয়ে গেছে, কিছু সংখ্যালঘু ডিপার্টমেন্ট করে দেওয়া হয়েছে, যা ইচ্ছা তাই করা হয়েছে। ওখানে কিছু লোক পকেট পোড়া করেছেন, নজর দিত না। কেন না? মুসলিম ভোট বাবা, যদি গন্ডগোল হয়ে যায়। বর্তমান সরকার এই তোষণ করবে না, এটা পুরো মানে মানে প্রশাসন চালাচ্ছে। আর সবাই লড়ে এসো, মূল কম্পিটিশনে চলে এসো। এতে করে আমার মনে হয় প্রতিযোগিতা থাকলে না, কম্পিটিশন থাকলে ডেভেলপমেন্ট হয়। তো যদি এই সরকারটা কিছুদিন কন্টিনিউ করে আর তোষণের ব্যাপারটা যদি উদাও হয়ে যায়, আমার মনে হয় এমনিতে ওদিক থেকেও এগোবে। আর আমার কাজ হবে একটু হাত ধরে টেনে আনা, একটু বোঝানো, ওই ভুলভাল কনসেপ্টকে দূরে রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক। ধর্মশিক্ষা অবশ্যই শিখবেন তারা, তাতে আমার কোনো আপত্তি নেই। ধর্ম পালন করবেন, অবশ্যই করবেন, কিন্তু ধর্মকে নিয়ে গোঁড়ামি, আমাকে ওইটা করতে দিতে হবে, সেইটা করতে দিতে হবে, এইসব যে ধর্মের মধ্যে নেই এটা। আর আমি একটা কথা আগের দিনেও বলেছি, আমাদের ইসলাম ধর্মে যারা মৌলভী সাহেব আছেন, তারা ধর্মীয় যেসব জলসা করেন, সেখানে কোথাও না দেখবেন দেশকে ভালোবাসো এই কথাটা তারা বলে না। কেন বলবেন না? হিন্দু সম্মেলন অধিবেশন যেগুলো হয় প্রত্যেকটা জায়গাতে না, তারা দেশ, হিন্দু মানে একটা দেশ, একটা আবেগ। তো হিন্দু ধর্মে যদি দেশের কথা বলা থাকে, ইসলাম ধর্মে দেশকে ভালোবাসার কথা বলা নেই না। আমি জানি ইসলাম ধর্মেও বলা আছে দেশ, নিজের এলাকার নিজের শাসক, নিজের একে ভালোবাসো, নিজের দেশকে আগে ভালোবাসো। দেশ বলতে তখন ওখানে তার ভারত বলে বলা নেই, মানে দেশ, নিজের দেশকে ভালোবাসো, নিজের জায়গাকে ভালোবাসো। তো একটা লাইন থাকবে, তার ব্যাখ্যা তো দিতে হবে না ঠিক করে। তো কেন বলবেন না কেন? এখানেই তো আমাদের মধ্যে বিভাজনটা তৈরি হয়ে যাচ্ছে, যে একটা অংশ দেশকে ভালোবাসো বলে যাচ্ছে, আর একটা অংশ দেশকে ভালোবাসার কথা বলা থাকলেও সেটাকে উপেক্ষা করে শুধু জান্নাত যাবে জাহান্নাম যাবে, জান্নাত যাবে জাহান্নাম যাবে। আর মক্কা মদিনার গল্প, অবশ্যই মক্কা মদিনা আমাদের কাছে একটা পবিত্র জায়গা, কিন্তু যে দেশে আছি সেই দেশ সম্পর্কে, দেশের ভালো সম্পর্কে ধর্মে কি কিছু বলা নেই? তো সেগুলো কেন বলবেন না? আসলে ওইগুলো বললে তো ওনাদের ব্যবসা হবে না। তো এই ব্যবসা বন্ধ করা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। আমি তো বলবো মোল্লা মৌলবীরা যেভাবে বক্তব্য রাখেন জায়গাতে, তাদেরকেও সেন্সর করার প্রয়োজন হয়ে পড়েছে। অশিক্ষিতের মতো এমন ভুলভাল ব্যাখ্যা দেন হাদিস কোরআনের, নিজেরা তো ওরকম, আর মানুষকে ভুলভাবে ভুল পথে পরিচালনা করে থাকেন, এর বিপদ হয়। ফলে অনেক কিছু করতে হবে। আমি চাই না এসব ভুলভাল বলে ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা এখানে চলবে। সঠিক ইসলাম জানতে হবে, সঠিক ইসলাম বুঝতে হবে, সঠিকভাবে লোককে বোঝাতে হবে। ভুলভাল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি এটা চাই। তো এইসব কাজ করতে হবে, দেশ আমার সবার আগে, তাকে নিয়ে এগোতে হবে। সবাই মিলে আমরা এগোবো, বিভাজনকে ব্যতি রেখে। তার জন্য আমি যদি কিছু করতে পারি ফিল্ডে নেমে, সেই চেষ্টা আমার থাকবে। এই যে মুসলিম বিদ্বেষী পুরোপুরি দাগিয়ে দেওয়া হয়েছে আপনাকে, এটা নিয়ে এবার আক্রমণাত্মক ফোন কল তো আসেই, কমেন্টও আসে। ফিজিক্যালি মানে প্র্যাকটিক্যালি আপনার বাড়িতে কখনো কোনো হামলা কিংবা আপনার পরিবারের ওপর কোনো আক্রমণাত্মক কিছু ঘটেছে? আরে আমার তো বাড়ি ঘেরাও করার ডাক দিয়ে দেওয়া হয়েছিল। তো এই মৌলভী সাহেব বা পীর সাহেবদের এই একটা অংশের তরফ থেকে বাড়ি ঘেরাও করা হবে। আমি তখন ভেলোরে গেছিলাম আমার ওয়াইফকে নিয়ে একটু মেডিকেল চেক আপে। তো শুনলাম আমার বাড়ি ঘেরাও হবে। তো আমার ওখানে তখন মেডিকেল শিডিউল বাকি রয়েছে, এবং মেডিকেল ওখানে করার পরে আমাদের একটু ঘুরতে যাওয়ারও কথা ছিল, ওদিকটাতে উটি টুটি ঘুরে আসবো। এবার দেখলাম বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়ে দেওয়া হয়েছে, না গেলে তো বলবে ভয়ে আসেনি। আমি তো সেই ছিল না। আমি সব শিডিউল কাটছাট করে চলে এলাম বাড়িতে, যে বাড়ি ঘেরাও করবে, কে করবে আমি দেখব। কেউ কিন্তু আসেননি। তো চেষ্টা হয়েছিল, এবং আমার বিরুদ্ধে ফতোয়া দেওয়া চেষ্টা হয়েছিল, কিন্তু আমাকে অ্যাটাকের বিষয়টা একবার হয়েছিল 2018-তে, যখন প্রথমবার জেলে গেছিলাম। তখন থানার সামনে, তখন মুসলিম সেন্সে ওরকম না, তখন শাসক, ওই পুলিশ সবাই মিলে যেটা করেছিল, সেটা ফিজিক্যালি অ্যাটাক, এমন অ্যাটাক আমি মারাও যেতে পারতাম, করেছিল। কিন্তু পাশে থানা ছিল, আমি ছুটে থানার ভিতরে ঢুকে পড়েছিলাম। থানার খানিকটা দূরে ঘটনা ঘটছিল। থানাটা যদি একটু দূরে হতো, আর 100 মিটার দূরে হতো, হয়তো আমাকে লিঞ্চিং করে সেদিনই মেরে ফেলা হতো। এরকম ঘটনা ঘটেছে, আক্রমণের ঘটনা ঘটেছে। তো কিন্তু এখন অদ্ভুত, ওই যে বললাম, যারা একটা সময় আমার বিরুদ্ধে আমাকে কাফের ইত্যাদি বলা হতো, এখন আমাকে অনেকে তারা ভাইজান বলছেন। এখন কিছু সমস্যায় পড়লে আমাকে বাঁচানোর জন্যে আবদারও করছেন। আমি চাইবো না তাদের কিছু সমস্যা বিরাট কিছু হয়ে যাক, কিন্তু পরিবর্তন দেখছি। ফলে তারা এখন বুঝছেন যে শফিকুল ইসলাম যে কথাগুলো বলে আসছিলেন,
এবং পরিবর্তন তো হয়ে গেল, ফলে এবার তো মনে হচ্ছে ওকেই ধরতে হবে, নাহলে বাঁচতে পারবো না, এটা তারা ভাবছেন। কিন্তু আমি চাই না ভয়ে ভক্তি, আমি চাই না ভয়ে ভক্তি আমাকে কেউ করুন। আমি চাই বোধ শক্তি থেকে বুঝে যদি মনে হয় যে আমি ঠিক কাজ করছি, সেই ভক্তি যদি কখনো দেখান, ঠিক আছে, বুঝুন বুঝুন বুঝুন, বুঝতে শেখান, এটাই। ফলে সেই এটা মানে এই মুহূর্তে আর আক্রমণের ব্যাপারটা আমি আর দেখছি না, কিন্তু আগে চেষ্টা হয়েছিল। আমাকে অনেকে বলতেন যে তোমার যা সব শুনছি ফতোয়া, কে কোথায় মেরে দিয়ে গুম করে দিয়ে চলে যাবে, কি করে কি হবে। আমাকে বলা হয়েছিল যে তুমি বাড়ি থেকে খুব বেশি বের হবে না, কারণ জঙ্গিদেরও কেউ কোথাও কি মেরে দিল কাপের টাপের বলে মুশকিল হয়ে যাবে। তবে একটা থ্রেট কল তো প্রচুর প্রচুর এসেছে, সামনে পেলে মেরে দেবো। আসলে আমাকে সামনে খুব একটা পাওয়া যেতেও না, সেজন্য আমার প্রাণটা বেঁচে গেছে কিনা কে জানে। আমি তো স্টুডিওতে বসে করি, তো চেষ্টা যে হয়নি তা না, সুযোগটা পাইনি আর কি সেই মুহূর্তে। আচ্ছা, এই মুসলিম বিদ্বেষের সাথে আরো আরো একটা তকমা আপনার নামে আছে যে বিজেপির হয়ে কাজ করেন, বিজেপির এজেন্ডা, এরকম কিছু, এবং টাকা পয়সা নিয়ে আপনি চ্যানেল চালান। টাকা পয়সা নিয়ে তো অনেক প্রশ্ন অনেকে তুলেছেন। আমি তো বলেছিলাম যে চ্যালেঞ্জ করছি, দেখান তো কোথায় 1 টাকা নিয়েছে। আমি এই বিষয়ে খুব সতর্ক থাকতাম। শুধু ওটা না, আমাকে পুলিশের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হয়েছে, কারণ আমার অ্যাকাউন্ট মনিটর করা হতো। আমার অ্যাকাউন্ট তো ফ্রিজও করে দেওয়া হয়েছিল একবার, আমাকে আবার হাইকোর্ট থেকে সেগুলো ওপেন করতে কেন? হয়। সন্দেহ, আমার অ্যাকাউন্ট তারা চেক করবে, সন্দেহ। তা কিছুই পাইনি। তারপরে আবার কলকাতা হাইকোর্ট থাপ্পড় মারলো, ছেড়ে দিল, যে তোমাদের কি এখতিয়ার আছে, পুলিশকে বলে তোমাদের কি এখতিয়ার আছে টাকা পয়সা কি হয়েছে না হয়েছে দেখার। সেন্ট্রাল এজেন্সি যদি কোথাও মনে করে করতে পারে, ইডি করতে পারে, আইটি করতে পারে, তোমরা কি করতে পারো। তো বলে টলে আবার ছেড়ে দিয়েছে। কিন্তু চেষ্টা হয়েছিল আসলে, মানে কে টাকা দিচ্ছে অমুক তমুক, চেষ্টা হয়েছিল। কিন্তু আমি না খুব সতর্ক থাকতাম যে আমাকে এসব কেসে ফাঁসানো হতে পারে। তো সেই জন্য আমি না কোনো টাকা পয়সা অন্য কোথাও নিতাম না, এমনকি বিজ্ঞাপনও নিতাম না। আমাকে অনেকে বলেছেন বিজ্ঞাপন দেবো, বিজ্ঞাপনও নিইনি, কারণ বিজ্ঞাপন নিতে গেলে তার টাকা পয়সা লেনদেন হবে। এখন সেখানে কোত্থেকে কি ফাঁসিয়ে দেবে বলা খুব মুশকিল। তো আমার চ্যানেলে আজ পর্যন্ত কোনো বিজ্ঞাপন হয় না। আমার যেটুকু বিজ্ঞাপন হয় ওই ইউটিউব যে বিজ্ঞাপন দেয় ওটা, আমি নিজস্ব কোনো বিজ্ঞাপন নিইনি। এখান দিয়ে লেখা, ফোন দিয়ে লেখা সব হয় না চ্যানেলে, আমার নিই না, কারণ টাকা পয়সা লেনদেনের ব্যাপার থাকবে, আমি নিই না। এবং এত বড় যে ভোট গেল, ভোটের সময় অনেক প্রার্থী তাদের প্রচারের জন্যে প্রমোশনাল ভিডিও বা বিজ্ঞাপন ভিডিও করতে করতে বলেন টাকা পয়সার বিনিময়ে, আমি সেটাও করিনি। তো আমার লাগেও না, আমার যা ইনকাম আছে আমার লাগেও না। আর অনেকে অনেক অফার করেছেন পয়সা কড়ির ব্যাপারে, কিন্তু আমি নিইনি। ফলে যারা বলেন, আমি বলেছি তো যে দেখুন না, চেষ্টা তো অনেক হয়েছে, অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেয় ইত্যাদি, একটা প্রমাণ দেখান তো আমি অন্য কোথাও বিজ্ঞাপনের জন্য কোনো টাকা নিয়েছি কিনা। আমি কোথাও নিই না, আমি টাকা পয়সার দিকেই নেই। আমি আমার কাজ করি, ইউটিউব টাকা পাঠায়, ওরা বিজ্ঞাপন নিয়ে আমার চলে যায়। না টাকা পয়সা কালেকশনের কোনো চিন্তা আছে, না কোনো 21 তারিখ হয়ে গেল, মেসেজ এসে গেল কত টাকা ঢুকবে। সুতরাং আমার তো চাপ নেই। ফলে এরা ওনাকে বলেছেন, যারা বোঝেন ইউটিউবার বা যারা আছেন তারা জানেন আমার কত টাকা ইনকাম হতে পারে। কিন্তু তবুও কিছু মানুষ আছেন, যখন কিছু বলার থাকে না তখন চলে একটা দালাল বলে দাগিয়ে দিই, তখন বলো যে ও অমুক টাকা নেয় বলে দাগিয়ে দিই। এটা করেছেন, অনেকবার বলেছেন। তা আমার মনে হয় না মানুষ এখন আর খুব বেশি সেটাকে বিশ্বাস করেন বলে। আর দালাল টালাল ওইসবের তো কোনো নেই। আমি যেটা বললাম যে আমার যে এজেন্ডা ছিল যে একে উৎখাত করব, আর বিজেপিরও এজেন্ডা ছিল একে উৎখাত করতে হবে, এই দুটো কোথাও কোথাও মিলে গেছিল। এই মিলে যাওয়াটা দেখে অন্যরা ভাবতে যে এরা মনে হয় বিজেপির হয়ে কাজ করছেন। কাজটা বিজেপির হয়ে আমি করিনি, আমি পরিবর্তনের জন্য করতে চেয়েছি। বিজেপি শক্ত খুঁটি ছিল, তাদেরকেও সাপোর্ট দিয়ে দিয়েছি, কারণ আমি তার ময়দানে লড়ছি না। আমাকে তো হঠাতে গেলে কাউকে তো একটা সামনে আনতে হবে। তো সেটা তো কোথাও মনে হয়েছিল যে ওদের হয়ে আমি দালালি করছি। দালালি না, পরিবর্তন চেয়েছিলাম। এই যে নিজের জাতির চোখে এরকম ভাবে বারবার বিভিন্ন তকমার পেতে হয়, এটা নিয়ে বাবা মায়ের সাপোর্ট পেয়েছেন? বাবা মাকে কখনো কিছু অভিযোগ করেছে? বাবা মাকে সমস্যায় পড়তে হয়েছে। বাবা মাকে আমাদের এলাকার কিছু লোক হয়তো চাপ দিচ্ছে, তোমার ছেলেটা এরকম হয়ে গেল, তুমি কিছু বলছো না। যারা আছেন না আত্মীয় স্বজন, সবাই তো এরকম না। আমি যে অ্যাঙ্গেলে ভাবছি সবাই তো সে অ্যাঙ্গেলে হবেন না। তারা কেউ কেউ চাপে মানে এরকম প্রভাব খাটিয়েছেন। তো মা এত কিছু বোঝেন না, খবর টবর। মাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি কি পড়েছি সেটাও বলতে পারবেন না, কি সাবজেক্ট সেটাও বলতে পারবেন না, কি করি সেটাও ঠিক করে, ওই রিপোর্টার এটাই পরে পরে জেনেছেন। কিন্তু এত কিছু না, কিন্তু ওই রকম বলার পরে ওনাদের মধ্যে তো ওই একটু জান্নাত জাহান্নাম ব্যাপারটা আছে, তো যে মরে গেলে কি হবে অমুক তমুক আছে। মানে আমি এখনো সবটা বুঝিয়ে উঠতে পারিনি, কারণ এগুলো বুঝতে গেলে খানিকটা ব্যাপার দরকারও আছে। তো
তো তাদের মধ্যে কোথাও হয় যে আমার ছেলেটা যদি কাফের হয়ে যায় তাহলে তো আমারই দোষ হবে, আমার কি হবে, এরকম বোঝানো হয়েছে আর কি। কেউ কেউ বুঝিয়েছেন, আমার কাছ থেকে তো একটু দূরে দূরে থাকেন, তো মানে গ্রামে থাকেন যেহেতু, আমি তো একটু দূরে আছি। তো তারা আমাকে কখনো কখনো ফোন করে বলেছেন, দুটো কারণে বলেছেন। একটা হচ্ছে যে এইসব শুনছি এগুলো কি ঠিক, তবে একটা কথা বলবো, খুব জোর দিয়ে কিন্তু কখনো তারা বলেন না যে আমি বিরাট ভুল করছি। বলেন যে এরকম সব বলা হচ্ছে, কি ব্যাপার বল, হ্যাঁ কি সব এরকম বলছে, একটু ভাব এরকম কেন লোক বলছে। আর দ্বিতীয়ত যেটা বলার চেষ্টা হয় যে এরকম সব বলছে, সব মেরে ফেলবে, আবার পুলিশে এড়িয়ে দিবে, নিজের জীবনটাকে তো একটু দেখতে হবে, ছেলে ছোট মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে, সতর্ক করা, সাবধান করা। কিন্তু তার মানে এই না যে বাড়িতে যাওয়া মানে আমাকে ত্যায্য পুত্র করে দেওয়া, আমি কাফের, আমি। বাবা মায়ের চোখে কিন্তু আমি ওই রকম হইনি। ফলে সেদিক দিয়ে বলা যায় সাপোর্ট। তাদেরকে যখন কেউ কেউ ভুল বোঝাচ্ছে, তখন সেখানে তারা, আমাকে তো আর সামনাসামনি পাচ্ছেন না, না, তখন তারা খানিকটা ভাবছেন যে এরকম বলছেন, তাহলে ব্যাপারটা কি ঠিক নাকি, এরকম মিসগাইড করে দেওয়া হচ্ছে। আবার আমি যখন আবার বুঝিয়ে দিচ্ছি, তখন তারা আবার ঠিকঠাক। তারপর আমি আবার যখন বাড়িতে গেলাম, আমি বাড়ি খুব কম যাই, যখন আবার বাড়িতে গেলাম তখন ছেলে বা মা যেমন তেমনই সম্পর্ক, তখন আবার তাদের বিরুদ্ধে আবার বলতে শুরু করে দিলেন, উল্টো পাল্টা বলা, এইসব অমুক তমুক, যেমন হয় আর কি মায়েদের ব্যাপার। তো মায়ের চোখে, বাবার চোখে যে আমরা কাফের, এটা কখনো হয়নি। ভুল বুঝছি বা ভুল পথে চলছি বলে কখনো তাদের মনে হলেও পরক্ষণে অবশ্য ঠিক হয়ে গেছে। কিন্তু তার থেকেও বেশি ভয়টা থাকতো সবসময় যে আমাদেরকে কেউ মেরে ফেলবে নাকি, হুমকি হামকা হতো না কাফের টাফের বলে, বা আবার পুলিশ দেওয়া হতে পারে। এটাতে আমাকে অনেকবার সতর্ক করার চেষ্টা হয়েছে যে থাক না, আর কি হবে, যা হয়েছে এবার অন্য অন্য কিছু কাজ কর না বাবা, কেন এসবের মধ্যে আছিস। এটা এইরকম কিন্তু আমার মা, বিশেষ করে, বাবা অতটা বলেন না, কিন্তু মা, বাবা বরঞ্চ একটু ঠিক আছে ঠিক আছে এরকম টাইপের, কিন্তু মায়ের মধ্যে একটু ভয় অনেক সময় কাজ করেছে। মা আমাকে অনেক ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে একটু পিছু দিকে টানার চেষ্টা করেছেন। কিন্তু আবার এটাও বলেন তোকে তো আটকানো যাবে না, তুই কারো কথা শুনবি, এটাও মা আর কি বুঝে গেছেন। এই হচ্ছে ব্যাপার। রাজ্যে নতুন সরকার, বিজেপি সরকার। বিজেপি সরকারকে বেশিরভাগ মানুষ আর কি, বিশেষ করে বিরোধী দলগুলো সাম্প্রদায়িক দল বলে চেনে, দল বলে জানে আর কি। এবং একেবারে বলাই হয়, প্রচুর লেখালেখিও হয় যে সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল। সেটা নিয়ে শফিকুলদার বক্তব্য কি? শফিকুলদার কি মনে হয়? এটা না বললে তো মানে ভোট আসবে না। বিজেপি যদি সাম্প্রদায়িক দল হয়, যেটা বলার চেষ্টা হয় যে ওরা হিন্দু হিন্দু করে, তো বাকিরা কি করে? বাকিরাও তো তোষণ করে এসছে এতদিন, তারাও তো সাম্প্রদায়িক। এমন একটা মেরুকরণ হয়ে গেছিল এই সময়, হিন্দু ভার্সেস মুসলিম। হিন্দু ভোট কোন দিকে? বিজেপির দিকে। মুসলিম ভোট কোন দিকে? উল্টো দিকে। তো যারা বিজেপিকে সাম্প্রদায়িক বলছেন, তারা যেভাবে বলছেন, তারাও তো কোনো একটা সম্প্রদায়কে টানার চেষ্টা করেছে, তারাও তো তাহলে সাম্প্রদায়িক। আসলে এগুলো না বললে না ভোট আসবে না, কিন্তু এটা বলতে গিয়ে ওদের বিপদটা হয়েছে। বিজেপিকে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক, বিজেপি হিন্দুদের পার্টি হিন্দুদের পার্টি বলতে বলতে সত্যিই হিন্দুদের পার্টি, হিন্দুরা ওইদিকে ঐক্যবদ্ধ হয়ে গেছেন, এখন বাঁশ হয়ে গেছে, এবার ছটকাচ্ছে। ফলে এটা করতে গিয়ে এটা হয়েছে। দেখুন, বিজেপি যেটা করেছে না, বিজেপি একটা ব্ল্যাঙ্ক মার্কেটকে ধরে ফেলেছে। কেন বলছি কথাটা? আমি যদি পলিটিক্যাল মার্কেট হিসেবে ধরি, যদিও বিজেপি বক্তব্য মার্কেট টার্গেট এটা না, এটা আমাদের ভাবধারা। সেটা হচ্ছে এই দেশ রাষ্ট্রবাদ এবং সনাতনী, এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা কোনো পার্টি ধরেনি। তারা নিরপেক্ষ বলার চেষ্টা করেছে, নিরপেক্ষ থাকতে পারেনি, তোষণ করেছে। কিন্তু এই যে একটা বড় অংশ, যার মধ্যে সনাতনী হিন্দুদের সংখ্যা অনেক বেশি, তাদের মধ্যে এই যে আবেগটা, দেশ আগে বা সনাতনী এই যে ব্যাপারটা, এবং ভারতের যে ঐতিহ্য, অনেক পুরনো কাহিনী যেগুলোকে, এটাকে তারা তাদের চিন্তার মধ্যে, বলার মধ্যে আনার ফলে, যেটা কেউ আনেনি, তাদের একটা বিরাট লাভ হয়ে গেছে। ফলে এই সেন্টিমেন্ট দিয়ে, হ্যাঁ, বিজেপি দেশের একটা বড় অংশের মানুষকে বাঁধতে পেরেছে। তো এখন সেটা তারা করে এসে এত মানুষের সমর্থন আদায় করে ফেলছে বলে সেটা অন্যদের একটা রাগ হয়ে যাচ্ছে। তারা এখন একটা রাস্তা বের করে ফেলেছে, ওরা হচ্ছে মুসলিম বিরোধী। কিন্তু মুসলিম বিরোধী হলে তো আমি তো মুসলিম, আমি তো প্রকাশ্যে, আবার বলি প্রকাশ্যিত বলছি আমি নামাজ পড়ি, আমরা মসজিদ করছি, আমার সঙ্গে তো কিছু হয় না। আসলে এরা এরকম করেছে, আর বিজেপিরও বলবো যে তাতে খানিকটা সুবিধে হচ্ছে, এরা যত এরকম বলবে তত ওইদিকের ভোট ঐক্যবদ্ধ হবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন বিজেপিকে দুটো কারণে মূলত বলা হয়, একটা হচ্ছে গুজরাটে দাঙ্গা,
আর একটা হচ্ছে রাম মন্দির নির্মাণ। কিন্তু দুটো ক্ষেত্রেই গুজরাটের দাঙ্গার যে বিষয়টা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে, আর যেগুলো বলা হয় তার অনেক ভুল ব্যাখ্যা হয়। যে ঘটনা ঘটেছিল তার ব্যবস্থা হয়েছে, সরকার ব্যবস্থা নিয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি বলে এখানে অনেক বেশি প্রচার হয়েছিল। তখন এখানে বাম সরকার ছিল, তাদেরও বিজেপি বিরোধী একটা প্রচার দরকার ছিল। ফলে এইগুলো না সামনে থেকে না সব কিছু দেখলে কিন্তু পরিষ্কার হয় না। কে একটা মানুষের কি বক্তব্য চলে এলো, একজন পোস্টার বয় হিসেবে চলে এলেন, সেটা কি আমরা মান্যতা দিয়ে ফেললাম, সেটাকে নিয়ে হৈ হৈ করলাম, এটা না। আর প্রত্যেকটা ধর্মের বা দলের না কিছু খারাপ লোক থাকেন, তারা একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করেন। কিন্তু তার মানে এই না যে পুরো সিস্টেমটা, পুরো দলটা সেই টাইপের। এই যে বারুইপুরে যে ঘটনা ঘটেছে, একজন কিশোরী মুসলিম ঘরের, কিন্তু তো তার সেই ঘটনা ঘটার পরে এই যে সরকারটা এসছে, যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিয়েছিলেন নেতারা, আজকে কি সরকারটা সেটা করছে? হিন্দু হিন্দু ভাই ভাই তারা বলেছিলেন, কারণ তারা বুঝেছিলেন যে এখানে যারা মুসলিম আছে তারা আমাদেরকে ভোট দেবে না, বরং আমাদের এই দিকের ভোটটাকে ঐক্যবদ্ধ করতে হবে যদি পরিবর্তন আনতে যাই। তো যেই পরিবর্তনটা এসে গেল ওই ফর্মুলাতে, সত্যি ফর্মুলা কাজে লেগেছে। কিন্তু পরিবর্তনের পরে কিন্তু সরকারটা সবার জন্য কাজ করছে, সবার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকছে, সবার ক্ষেত্রে পুলিশ কাজ করছে। তো মানেটা কি? তাহলে সাম্প্রদায়িক হলো কি দলটা, মুসলিম বিরোধী হলো কি দলটা? ভোটের সময় কিছু কৌশল থাকে, আর অন্যরাও দায়ী এইভাবে একটা মেরুকরণ করার ক্ষেত্রে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু বিজেপিকে আমি যতটা দেখছি দেশে অন্যত্র বা এখানে, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে, কিছু মানুষ উগ্র থাকতে পারেন, কিন্তু ওদের ভাবনা একটাই, দেশ আগে, দেশকে গড়তে হবে। নরেন্দ্র মোদী সাহেব সবার মধ্যে একটা দেশ গড়ার ব্যাপারটা রয়েছে। সেই দেশ গড়ার কাজে সবাই সামিল হন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সামিল হব না, এদিকে প্রশ্ন তুলব, অন্য সুরসুরি দেব, বিরুদ্ধ আচরণ করব, অশান্তি পাকানোর চেষ্টা করব, এটা কিন্তু হবে না। তো যখনই এই ধরনের কিছু ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মুসলিম, তো তখন যখন অ্যাকশনটা নিয়ে নিচ্ছে সরকার, এই অপর অংশ বলছে দেখো মুসলিমদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, মুসলিমদেরকে জঙ্গি বলে অ্যাকশন নিচ্ছে। এটা ঘটনা তো ঘটছে জঙ্গি ক্রিয়াকলাপ। তো এইগুলো করাতে বিজেপিকে মুসলিম বিরোধী অমক তমক বলার চেষ্টা হচ্ছে। কিন্তু বিজেপি অ্যাকচুয়ালি যেটা করতে চাইছে যে দেশ সবার আগে, দেশের জন্য যে যারা থাকবেন সে তিনি যে ধর্মেরই হন না কেন, কোনো সমস্যা নেই। আর রাম মন্দিরের যে বিষয়টা, দেখুন রাম মন্দির ওখানে একটা সেন্টিমেন্ট আছে, রামলালার একটা সেন্টিমেন্ট আছে। আমি গিয়েছিলাম ওখানে উদ্বোধন অনুষ্ঠানে, তো একটা সেন্টিমেন্ট আছে, একটা কাহিনী আছে, পৌরাণিক ব্যাপার আছে, এবং তার সঙ্গে কোর্ট বিচার করে দিয়েছে। যখন কোর্ট বিচার করে দিয়েছে, মসজিদের জন্য জায়গা দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু এখনও মসজিদ তৈরি করেনি, মন্দির তৈরি হয়ে গেল। যারা গন্ডগোল পাকিয়েছেন তারা কিন্তু এখনও মসজিদ তৈরি করেন, সেখানে গরু চড়ছে, আমি দেখে এসেছি। তো তাহলে সেটা মানে ওখানে কোর্ট বিচার করেছে, মানে নিষ্পত্তি হয়ে গেছে। তো আবার যদি আবার সেটাকে নিয়ে হই 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 করে আমাকে একটা সেন্টিমেন্ট জুড়তেই হবে, সেটা ভালো না? যে সরকারটা এতদিন ধরে চালাচ্ছে, সেন্টারে রাজ্য এসছে, তাদের সঙ্গে সামিল হয়ে গিয়ে উন্নয়নের দিকে যাওয়াটা ভালো। এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি এইভাবে সিদ্ধান্ত নিয়ে সকলে মিলেমিশে থাকার চেষ্টা হয় না, তখন আর দেখবেন এই প্রশ্নটাই উঠবে না যে ওরা মুসলিম বিদ্বেষী, অমক বিদ্বেষী, তমক বিদ্বেষী। এইসব বলে লাভ তো কিছু হয়নি। সরকার তো চলে এসছে, পরিবর্তন তো হয়ে গেছে, ফলে ওইসব বলে কী লাভ? আজকে 2 মাস সরকার এসছে, পার হয়ে গেছে, কয়জন মুসলিম খুন হয়েছে? কিন্তু পরিবর্তন যদি না হতো না, দেখতেন কত মুসলিম এই ভাঙড় বা ইত্যাদি এলাকাতেই কতজন খুন হতেন। তো তাহলে কারা মুসলমানদের বেশি ক্ষতি করেছেন? ফলে ওইসব দুটো একটা ঘটনা সেন্টিমেন্ট দিয়ে সুরসুরি দিয়ে কিছু লাভ নেই। কিন্তু একটা দল গোটা দেশ চালাচ্ছে, রাজ্যের একাধিক রাজ্যে সরকারে এসছে, সুতরাং এই সরকারটা, এই দলটাকে নিয়ে উন্নয়নের কাজ করা যায়। আমি শুধু উন্নয়নটা বুঝি, আমি ওইসব সুরসুরিতে নেই। ফলে আমি বিজেপিকে ওই অ্যাঙ্গেলে দেখি না। একদম। এই যে রাম মন্দিরের কথা, একটা ধর্মের প্রসঙ্গ এলো, বারবার কথা ওঠে যে মাদ্রাসাতে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়, এটা কতটা সত্যি বলে মনে হয়? তো মাদ্রাসা শিক্ষা নিয়ে একটা প্রশ্ন আমারই রয়েছে। এই জন্য রয়েছে যে মাদ্রাসাতে যে শিক্ষাটা দেওয়া হয় মূলত হাদিস, কোরআন, ইসলামিক শিক্ষা। আমি বলি যে একটা ইসলামিক শিক্ষা, সেটা পূর্ণ শিক্ষা না, তার সঙ্গে যদি না বিজ্ঞান শিক্ষাটা মেশে। কেউ কেউ বলেন যে হ্যাঁ আমরা তো বাংলা পড়াই, তো কী বাংলা পড়ান না? ক্লাস 5 পর্যন্ত একটু, বা 7-8 পর্যন্ত খুব জোর, অঙ্কটা একটু, একটু ইংরেজি, ব্যাস। ওটা কি প্রকৃত শিক্ষা হয়ে গেল? ওই শিক্ষা নিয়ে একটা মানে কম্পিটিশনে যেতে পারবেন? ডাক্তার, ইঞ্জিনিয়ারিং কম্পিটিশনে যেতে পারবেন? মানে বিশ্বকে জানা কি অপরাধ? বরং ইসলাম বলেছে যে শিখো শিখো শিখো, জ্ঞান অর্জন করো। তো ফলে ওই যে শিক্ষা ব্যবস্থা না, ওটা ঠিকঠাক না।
মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এর দুটো ব্যাপার আছে, দুটো ব্যাখ্যা হবে। জঙ্গি তৈরি ডিরেক্টলি করা হয়, এটা একটা কোথাও কোথাও কোনো মাদ্রাসাতে হয় যে জঙ্গি তৈরি করতে হবে, আমাদেরকে করতে হবে, গোটা বিশ্বে ইসলামের বিস্তার ঘটাতে হবে, সুতরাং ভারতবর্ষের কোনো মাদ্রাসাতে কি এরকম হয়? এখন সেটা আমি তো ওই করে নির্দিষ্ট করে বলতে পারবো না, একটা কনসেপ্ট এসছে কিছু, পাকিস্তানের একটা কনসেপ্ট এটা। কোথাও কোথাও মাদ্রাসাতে দেখা গেছে যে বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে প্রশ্ন তৈরি হয়েছে। আর অন্যান্য দেশেতে এরকম বিষয় রয়েছে, সেখানেও মাদ্রাসার কথা উঠে এসছে, এখনও মাদ্রাসা তার সঙ্গে লিঙ্ক কোথাও আসে, এবং যখন জঙ্গি ধরার ব্যাপারটা হয়েছে সেখানেও তাদের ব্যাকগ্রাউন্ড অনেক মাদ্রাসার সঙ্গে যোগ পাওয়া গেছে। তো এখান থেকে কনসেপ্ট এসছে, তার মানে মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা হয়। তো আমি যেটা বলতে চাইছিলাম, জঙ্গি শিক্ষা দুটো, একটা হচ্ছে এই যে পুরো ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র করতে হবে, সুতরাং তার জন্য জীবন দিতে হবে, সেই মতো করে অস্ত্র ধরার এ অর্জন করতে হবে, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে ওই যে একপক্ষ শিক্ষা, শুধু হাদিস কোরআন এবং সেখানে শুধু জিহাদের গল্প শোনানো, কিন্তু জিহাদটা কি জন্য হয়েছে, সেই সময় সেই জিহাদের কি প্রয়োজন ছিল, জিহাদ বা যুদ্ধ যেগুলো যে সময় হয়েছে সেটা কোন আঙ্গিকে, কোন প্রেক্ষিতে, সেটাকে ঠিকঠাক বুঝতে গেলে আধুনিক বিজ্ঞান, জিও পলিটিক্স এগুলো বুঝতে হবে। তো যখনই এগুলোর বোঝা হচ্ছে না, শুধু ওই গল্প, ওই ছেলেটির মধ্যে মানসিকতা ওটাই তৈরি হয়ে যাচ্ছে, সেই মান্ধাত্তা আমলে পুরনো যুগের, যে মনে হয় এখনো ওইটা করা চলে, সুতরাং সুযোগ পেলেই নেমে পড়বো। তার মানে একটা হচ্ছে সজ্ঞানের শিক্ষা, জঙ্গি শিক্ষা দেওয়া, ইচ্ছে করে করা, আর একটা হচ্ছে অজ্ঞানের, মানে এই অর্ধ শিক্ষার কারণে জঙ্গিতে রূপান্তরিত হয়ে যাওয়া। এর জন্যে মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে। মাদ্রাসার নামটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা তার একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। যেমন মাদ্রাসা ছিল, টোল ছিল হিন্দুদের। আমাদের মুসলমানরা শিক্ষাতে কেন এত পিছিয়ে গেল, এটা বুঝতে হবে ইতিহাসটা। ভারতবর্ষে একটা সময় মুসলিম রাজ হয়েছে, যখন ইংরেজরা বা অন্য ইউরোপিয়ান যারা শাসক আসতে শুরু করলো, তারা তো শিক্ষাতে আধুনিক, তারা ধর্ম খ্রিস্টান হতে পারে, আর তারা কিন্তু শিক্ষায় আধুনিক। তারা যখন ভারতবর্ষে এসে স্কুল কলেজ গড়তে শুরু করলো, কি নাম, সেন্ট পলস, সেন্ট জেভিয়ার্স, আর সব আছে না, সব মানে খ্রিস্টান মিশনারি সব স্কুল। যখন আধুনিক শিক্ষার স্কুলগুলো শুরু হলো, আমাদের সেখানে হিন্দু যারা টোলে পড়তেন তারা কিন্তু ওইদিকে ঝুঁকতে শুরু করলেন, কিন্তু ভালো শিক্ষা দিচ্ছে। তারা কিন্তু ধর্মীয় ওইসবের থেকে আধুনিক শিক্ষার দিকে ঝুঁকতে শুরু করলেন, যে ইংরেজি পাশ্চাত্য একটা আধুনিক শিক্ষা, তারা ঢুকে পড়লেন, তারা টোল থেকে সব চলে গেলেন ওখানে। আর আমাদের লোকগুলো গেলেন না দুটো কারণে। একটা হচ্ছে আমাদেরকে সরিয়ে ওরা সরকার, ওরা দখল করছে, মুসলিম রাজ থেকে সরিয়ে, মুঘলদেরকে সরিয়ে, ইংরেজ অমুক তমুক আসছে, ওদের কাছ থেকে আমরা শিক্ষা নেবো, আমাদের উপরে শাসন করছে, এই কারণে ছেলেমেয়েদেরকে পাঠালো না, সে মতো বোঝানো হলো। আর একটা হচ্ছে আমরা মুসলিম আর ওরা খ্রিস্টান স্কুলে ছেলেরা পড়াশোনা করবে, ওরা কিন্তু পাঠালো না। সেই যে পেছানো শুরু হলো, টোল থেকে হিন্দু বা অন্য কমিউনিটি চলে গেল শিক্ষা নিতে, আধুনিক শিক্ষায় ঢুকে পড়লো, তারা শিখলো, চাকরি পেতে শুরু করলো, ফটাফট চাকরি পেতে শুরু করলো, শিক্ষাও বাড়লো, অর্থনীতি বাড়তে শুরু করলো। আর মুসলমানরা দুটো কারণ, এক হচ্ছে ওরা আমাদেরকে সরাচ্ছে, ওদের শিক্ষা নেব না, আর দুই হচ্ছে খ্রিস্টানদের কাছে কি শিখলো না। সেই যে পেছানো শুরু হলো আধুনিক শিক্ষা থেকে, আজও আমরা দেখো হিন্দু মুসলিমদের মধ্যে কত তফাৎ শিক্ষার দিক দিয়ে। তো এই হচ্ছে বিষয়। তো শিক্ষার দিকটা এগোতে হবে। মাদ্রাসা শিক্ষা নিয়ে, নামটা নিয়ে কোনো সমস্যা নেই, যদি শিক্ষা সিলেবাস ঠিকঠাক হয়। আধুনিক শিক্ষা শিখতে হবে, মৌলানা হন না, হাদিস কোরআন হন না, কোরআনে হাফেজ হন না। তো শুধু হাফেজ হওয়া নিয়ে পড়ে থাকবেন কেন? সেই ছেলেটাকে স্কুলে দিনের বেলা পাঠান না, আবার মাদ্রাসা ব্যাক করুন, সকালের টাইমটাতে পড়ান, সন্ধ্যেই পড়ান। এতিম ছেলে, গরিব ছেলেদেরকে যদি পড়ানো হয় পড়ান, তাদেরকে সকালে থেকে স্কুলে মূল স্রোতে মিশিয়ে দিন না, সবার সঙ্গে স্কুলটা পড়ে আসুক, তারপর তাকে হাফেজ করুন, মৌলানা করুন, কোনো সমস্যা নেই। সকালবেলা এসে চাল চাওয়া ওই বাড়ির মাদ্রাসার ছেলে মেয়েগুলো, তো ব্যবসা তো, এবং ছেলেদের মানসিকতা কত কষ্ট। আমাকে দেখে খুব খারাপ লাগে যে এরা ভবিষ্যতে কি হবে, ইমাম সাহেব হবেন, ইমাম সাহেবরাও ঠিক করে হবেন না। আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা না হবেন, কথা কেউ শুনবেন না, আর ওনারা ওই চাল চেয়ে ভিখারির মতো থাকবেন। একটা মর্যাদা হাদিস কোরআন নিয়ে তারা বলবেন, তার মর্যাদা তারা পান না, এখনই পান না। তো এইরকম ভিক্ষাবৃত্তি কেন হবে? তিনি শিক্ষিত হন, তিনি মৌলানা হন, তিনি হাফেজ হন, কিন্তু আধুনিক শিক্ষাটা পেটে থাক, তাহলে তার ভালো হবে, ধর্মের ভালো হবে, জাতির ভালো হবে।
সেই জন্য আমি এই শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, এটা নিয়ে প্রশ্ন তুলি। নতুন সরকার এসছে, সরকারকে বলবো, সরকার আবার কেউ কেউ বলেন আরে আমার জাতির কি শিক্ষা দেবো সেটা আমার ব্যাপার না। একটা বাচ্চা যখন সে বাচ্চা জন্মাচ্ছে সে কিন্তু ওই একটা এর না, একটা ধর্মের মানুষ না। সেই বাচ্চাটা হচ্ছে একটা রাষ্ট্রের সম্পদ, একটা জাতির সম্পদ। তার কোনো ধর্ম নেই সেই মুহূর্তে। একটা বাচ্চা কতটা এগোবে সেটা একটা রাষ্ট্র ঠিক করবে, বা রাষ্ট্রের দায়িত্ব একটা বাচ্চাকে কীভাবে এগোনো যাবে, কারণ একটা রাষ্ট্র এগোবে বাচ্চাদের ভবিষ্যতের ওপর নির্ভর করে। সুতরাং বাচ্চার শিক্ষা কোন পথে হচ্ছে, কোন পথে যাচ্ছে, সেটা দেখার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের অধিকার আছে সেটা নিয়ে প্রশ্ন তোলা। যদি তুমি একটা বাচ্চাকে ঠিকঠাক শিক্ষা না দাও, জানো আমাদের এখানে হস্তক্ষেপ করবে। হ্যাঁ, এটা সেকুলার কান্ট্রি, আর সেকুলার কিসের সেকুলার বলতে আসছেন? বাচ্চার ভবিষ্যৎ দিয়ে যা খুশি করবেন নাকি? একটা বাচ্চা যখন হয় সে রাষ্ট্রের বাচ্চা, রাষ্ট্রের দায়িত্ব তার ঠিকঠাক শিক্ষা দেওয়া, আর কোথাও বেঠিক কিছু হলে সেটা নিয়ে প্রশ্ন তোলা। ফলে নতুন যে সরকার এসছে, জাতীয় শিক্ষানীতি বা এসব যেগুলো বলার হচ্ছে সেগুলো করুক। কোনো বাচ্চা যেন তার প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত না হয়, কারণ প্রত্যেক বাচ্চা না শিখলে একটা দেশ এগোতে পারে না। আপনাকে নিয়ে যারা সমালোচনা করে, আপনাকে নিয়ে যারা বিভিন্ন রকমের নেগেটিভ মন্তব্য করে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? করে যান, নেগেটিভ মন্তব্য করলে তার পজিটিভ দিকটা আমি খোঁজার চেষ্টা করব। এই যে আমি এত ব্যাখ্যা দিচ্ছি, এগুলো নেগেটিভ প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছি। আমার ব্যাখ্যা যদি যুক্তি দিয়ে কাটতে পারেন খুব ভালো। আমি একটি জায়গায় পর্দা নিয়ে কথা বলেছিলাম, তো আমাকে একজন কালকে না কবে দেখছিলাম পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, আপনি বোরখা নিয়ে কথা বলেছেন, দেখুন বোরখা পরা এই মহিলা পাইলট হয়েছেন, আর একটা দিয়েছেন বোরখা পরা এই মহিলা সায়েন্টিস্ট হয়েছেন, আর একটা দিয়েছেন বোরখা পরা এই মহিলা, 3 জন দিয়েছেন। পর্দা নিয়ে কি বলেছিলেন? আমি ভালো না, আমি বলেছি পর্দা, এই যে পর্দা বোরখা, আমাকে যে প্রশ্ন করেছিলেন যে পর্দা প্রথা নিয়ে আপনি কি বলবেন, মেয়েদেরকে বোরখা পরিয়ে রাখা ইত্যাদি নিয়ে, তখন আমি কিছু উত্তর দিয়েছিলাম যে পর্দা মানে বোরখা এটা কোথাও লেখা নেই। পর্দা হচ্ছে শালীনতা। একটা মেয়েকে দেখে যেন তাকে শালীন মনে হয়, যেন তাকে দেখে আমার মধ্যে কোনো ইরিটেশন না তৈরি হয়। তো যদি তিনি নিজেকে সেইভাবে রাখতে পারেন, তাকে বোরখা পরতে হবে, কালো রঙের বোরখা পরতে হবে, এরকম কোনো মানে নেই। আর বোরখা পরাতে গিয়ে, পর্দা করাতে গিয়ে তিনি যেন প্রকৃত শিক্ষা থেকে পর্দা না নিয়ে ফেলেন, যে ও পর্দাতে আছে মানে কলেজে ভর্তি করবো না, স্কুলে পাঠাবো না, তাহলে তো শিক্ষা ব্যবস্থাকে পর্দা নিয়ে নেওয়া, এটা ঠিক না। তো এটা বলেছি বলে আর কি আমাকে এটা দিয়েছেন। তো আমি সেখানে বলেছি, আচ্ছা আপনি কটা উদাহরণ দিয়েছেন? 3টে উদাহরণ দিয়েছেন, তাও একটা দেশের, একটা এলাকার না, গোটা বিশ্বের নিয়ে 3টে উদাহরণ। তাহলে গোটা বিশ্বের মাত্র 3টে উদাহরণ পেয়েছেন, তো এগুলো তো ব্যতিক্রমী। হ্যাঁ, এরকম তো হয়, সব কিছু একটা ব্যতিক্রমী ব্যাপার থাকে, কিন্তু ওভারঅল এই পর্দা করতে গিয়ে স্কুল কলেজে না পাঠানো, এটা কেন? যদি আপনাদের ক্ষমতা থাকে যে আমি পর্দা বোরখা পরিয়ে আধুনিক শিক্ষা দেবো, করুন না, আমরা পাড়া একটা আধুনিক শিক্ষা, আধুনিক স্কুল কলেজ করুন না, যেখানে পুরো বিজ্ঞান শিক্ষা হবে, সব কিছু হবে, কিন্তু মেয়েদেরকে বাইরে বেরোতে হবে না, করুন। তো যখন নেই, যখন ইসলামও বলছে শিক্ষাটা জরুরি, তাহলে তো আপনাকে তো খাপ খাওয়াতে হবে। ফটো তোলা তো নাজায়েজ ছিল, তো এখন ফটো তুলছেন কেন? কারণ ফটো তোলা তো এখন জরুরি হয়ে পড়েছে। বিশ্বে আপনি যে যাবেন, আপনি যে হজ করতে যাবেন, সেটাও পারবেন না ফটো না থাকলে। তাহলে কেন করছেন কেন? তার মানে প্রয়োজনে করতে হয়েছে। তো আপনি যখন আপনার আলাদা পরিকাঠামো করতে পারেননি, বোরখার ভিতরে রেখে পুরোপুরি মহিলাদেরকে দিয়ে শিক্ষা নেওয়া। আর একটা কথা, শিক্ষা তো নিলেন মহিলাদেরকে দিয়ে পুরো স্কুলে একেবারে পর্দা করে, তারপর যখন ওই মহিলাটা কোনো কাজ করতে যাবেন, কোথায় কাজ করবেন? সেখানেও তো তাহলে করুন, মহিলাদের পুরো হাসপাতাল, মহিলাদের পুরো, এটা সম্ভব। মূল স্রোতে মিশতেই হবে। ফলে এইভাবে ওইটাকেই কনসেন্ট্রেট না করে ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দিন যে পরিবেশের সঙ্গে মিলিয়ে আমাকে চলতে হবে, কিন্তু তুমি এমনভাবে থাকবে তোমাকে দেখে খারাপ না কেউ বলে, তোমাকে দেখে অশালীন না মনে হয়। তোমাকে বোরকা পড়তে হবে এরকম না, কিন্তু এরকমও না হও যে তোমাকে দেখে লোকে ব্যঙ্গ বিদ্রুপ করবে বা কিছু হবে, এটা না। এই প্রকৃত শিক্ষা দিলে আশা করি ছেলেমেয়েরা নিজেরাই বুঝে যাবেন। যারা দেখুন খুবই এভাবে ঘোরেন, আমি তাদেরকেও সাপোর্ট করি না। আবার দেখবেন কেউ বলেন বোল্ড, কিসের বোল্ড? আমি নিজেকে ওপেন করে ঘুরলাম, আমি বোল্ড হয়ে গেলাম, এটা কেউ তালি মারেন। আমি আবার এসবের পক্ষপাতী না, আমি একটু সেকেলে টাইপের। হয়তো কেউ বলবেন আপনি এখনো আধুনিক হতে পারেননি, না আমি অতটা আধুনিক হতে পারিনি, পারবও না। কিসের বোল্ডনেস? আমি 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 ঠিকঠাক থাকলে আমার কথাই বোল্ডনেস আসবে, আমার আচরণে বোল্ডনেস আসবে, আমার শরীর দেখে আমি বোল্ডনেস হয়ে গেলাম, আমি বোল্ড। কি আবার কি? বোল্ডের ব্যবহারটাই ঠিকঠাকভাবে যায়, ঠিকঠাক জায়গায় হয় না। তো
আমি ওইসবে না, আমি শালীনতায় বিশ্বাসী। আমাকে দেখে যেন কেউ মানে আমার মেয়ে বা পরিবারের যে কেউ তাকে দেখে অন্য কেউ খারাপ না ভাবেন, এটা মাথা রেখে চলতে হবে। কিন্তু আমার শিক্ষা সবার আগে। আমি বোরখার সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো, আমি বোরখার সঙ্গে কম্প্রোমাইজ করতে বলবো, কিন্তু শিক্ষার সঙ্গে কম্প্রোমাইজ না। যদি আমার শিক্ষা পেতে গেলে বোরখা খুলে আমাকে ওখানে যেতে হয়, আমি বোরখা খুলে যাওয়ার পক্ষপাতী। কিন্তু শিক্ষার জন্য বোরখা খুলতে হবে বলে শিক্ষা বাদ দিয়ে বোরখা পরে বাড়িতে বসে থাকবো, আমি এর পক্ষপাতী না। কারণ ইসলাম বলেছে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। তুমি সেটা করার জন্য তোমার যতটুকু যা করার, তুমি নিজেকে যতটা না করলে হয় ওখানে যে তুমি করতে পারো সেটা তুমি করবে। শিক্ষা কিন্তু সবার আগে। এই ব্যাখ্যা আমি দিয়েছিলাম, তাতে আমাকে অনেকে ভুল বুঝেছেন, তাদেরকে আমি কি আর বোঝাবো, এরপরও না বুঝতে পারলে কিছু করার নেই।